রূপনগর শহরের কাছে দুই বোন থাকত। বড় বোন রাইমা তার স্বামী ও ছেলেকে নিয়ে শ্যামপুর গ্রামের এক ছোট বাড়িতে দিনমজুরি করে কোনো মতে দিন কাটাত। ছোট বোন মাহিরা রূপনগর শহরের এক বিলাসবহুল রাজবাড়িতে থাকত, যার প্রচুর ধন সম্পদ ছিল। মাহিরা তার মেয়ের প্রথম জন্মদিনে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করল। সে তার সব ধনী বন্ধু ও আত্মীয়দের ডাকল। সেদিন সকাল থেকে মাহিরার বাড়িতে জমজমাট সাজসজ্জা, দামি গাড়ি আসা যাওয়া করছে এবং বিদেশি খাবারের সুগন্ধে চারপাশ মুখরিত হয়ে উঠেছে। মাহিরা, অতিথিরা আসতে শুরু করেছে। তুমি কি রাইমা দিদিকেও ডেকেছ? আমি তোমাকে মনে করিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, সেও চলে আসবে, আমি জানি সে খুশি হবে। আচ্ছা শোনো, তুমি বরং অতিথিদের দেখো, আমি একটু আসছি। এই বলে মাহিরা ভেতরের ঘরে চলে গেল। আমি কেন সেই গরিব রাইমাকে ডাকতে যাব আমার পার্টিতে? যখন আমার বান্ধবীরা দেখবে যে আমার আপন বোন ছেঁড়া পুরনো পোশাকে এসেছে, তখন আমার কতটা অপমান হবে। ও তো আমার মান সম্মান ধূলিসাৎ করে দেবে। দুপুর গড়িয়ে যেতেই শহরের ধনী মহিলারা সেজে গুজে মাহিরার রাজবাড়ির দিকে যাচ্ছিলেন। রাস্তার একটি সরু গলি দিয়ে যাওয়ার সময় তারা রাইমার ছোট ভাঙা কুঁড়েঘরটি দেখতে পেলেন। রাইমা তখন ঘরের ছাদে কাপড় শুকাচ্ছিল। ও রাইমা বোন, তুমি এখনো এখানে? তোমার ছোট বোন মাহিরার বাড়িতে এত বড় পার্টি, ওর মেয়ের প্রথম জন্মদিন। তুমি তো মাসি, তোমার তো সবার আগে সেখানে পৌঁছানো উচিত ছিল। ও হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি শুধু ঘরের কাজগুলো সারছিলাম। আপনারা যান, আমি একটু পরেই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমরা শুনেছি মাহিরা নাকি দুবাই থেকে স্পেশাল রাঁধুনি ডেকেছে এবং তাদের পার্টির খাবার নাকি এমন যে আঙুল চেটে খেতে হয়। হ্যাঁ বোন, এটা তো খুব আনন্দের খবর। আপনারা যান, আমি সেজে আসছি। মহিলারা চলে যেতেই রাইমার মুখ ম্লান হয়ে গেল। আমার আপন ছোট বোন, আর সে আমাকে একবার মনেও করলো না। হয়তো এত ব্যস্ত ছিল যে ভুলে গেছে। এত বড় খুশির দিনে সে কেন আমাকে ডাকবে না? নিশ্চয়ই কাজের চাপে মাথা থেকে বেরিয়ে গেছে। ও সালমান, শুনছো গো, আজ মাহিরার মেয়ের জন্মদিন। এই মহিলারা বলছিলেন। আমি তো মাসি হয়ে গেছি, আমাদের যাওয়া উচিত। এটা তো খুব ভালো খবর রাইমা, কিন্তু সে তো তোমাকে ডাকেনি, তাই না? নিমন্ত্রণ ছাড়া যাওয়া, বিশেষ করে তাদের এত বড় অনুষ্ঠানে, আমার ঠিক মনে হচ্ছে না। সেখানে তোমার অপমান হতে পারে। আরে ও আমার ছোট বোন, ভুলে যেতেই পারে। এত বড় আনন্দের দিনের নিয়মকানুন দেখা হয় না। দেখো গো, আমরা দুজনেই যাচ্ছি। মা, চলো না, আমিও আমার ছোট বোনকে দেখতে চাই। আমি তোর বড় দাদা। মাহিরা আমাদের দেখে খুব খুশি হবে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করো না, আমাকে কাজে যেতে হবে। আমি চললাম। এই বলে সালমান কাজে চলে গেল। রাইমা নিজের হাতে বোনা কম্বলটি নিয়ে ছেলেকে সঙ্গে করে মাহিলার রাজবাড়ির দিকে হাঁটতে শুরু করল। আমার কাছে সোনার উপর কোনো উপহার নেই, কিন্তু এই উলের কম্বল, এটা আমি ভালোবাসা দিয়ে বুনেছিলাম। ভেবেছিলাম বাচ্চার জন্ম হলে দেব। আজ এটাই নিয়ে যাই। হ্যাঁ মা, এই কম্বলটা তো খুব সুন্দর। মাসির খুব পছন্দ হবে। মাহিরার রাজবাড়ি দেখে রাইমা দ্বিধাগ্রস্ত হল। হায় রে, এত লোক, সবাই কত দামি পোশাক পরেছে আর কত দামি উপহার এনেছে, আর আমার কাছে শুধু হাতে বোনা কম্বল। চল ভেতরে যাই, দেখো না মাসি কত খুশি লাগছে। একটু থাম তো বাবা, আমার এখানে কিছু ভালো লাগছে না। সব মহিলারা ডিজাইনার শাড়ি আর লক্ষ টাকার গয়না পরে এসেছেন। ঠিক তখনই মাহিরার চোখ দরজার দিকে গেল। হে ওপরওয়ালা, এই রাইমা এখানে কিভাবে এলো? নিমন্ত্রণ ছাড়া যদি কেউ জেনে যায় যে এই আমার বোন, তাহলে আমার লাখ টাকার ইজ্জত আজ মাটিতে মিশে যাবে। আমাকে কিছু করতে হবে। শুনুন তো, আমি এক্ষুনি আসছি, আপনি ততক্ষণ অতিথিদের সামলান। আরে, তুমি পার্টির মাঝখানে কোথায় যাচ্ছ হঠাৎ? ওহ, আমার একটা খুব জরুরি কাজ মনে পড়েছে, 2 মিনিটের মধ্যেই আসছি। মাহিরা তাড়াতাড়ি উঠে রাইমার দিকে এগিয়ে গেল। আমার প্রিয় বোন, উপরওয়ালা তোমার মেয়ের দীর্ঘ জীবন দেখ। আমি খুব খুশি যে আজ মাসি হলাম।
তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমাকে ডাকিনি। তুমি জানো এখানে কত বড় বড় লোক এসেছে? যদি তারা জানতে পারে যে তুমি আমার বোন, তাহলে কি হবে? সমাজে আমার কি মূল্য থাকবে? রাইমার মাথা লজ্জায় নত হয়ে গেল। দেখ, কিছু মনে করো না, কিন্তু আমি তোমাকে তাই ডাকিনি, কারণ এখানে আমার ব্যবসায়িক বন্ধুরা আছেন। যদি তারা তোমার দারিদ্র্যের কথা জানতে পারে, তবে তারা আমাকে নিয়ে ঠাট্টা করবে। যদি আসতেই হতো, তবে অন্তত কিছু ভালো পোশাক পরে আসতে পারতে। আমাকে ক্ষমা করে দে বোন, আমি শুধু তোর খুশিতে সামিল হতে চেয়েছিলাম। আমি এই নিজের প্রিয় ভাগ্নির জন্য হাতে বোনা কম্বল এনেছি, এটা তুই রাখ। আরে, আমার বাচ্চার কাছে আগে থেকেই বিদেশ থেকে আনা কাপড় আর সোনার উপহার আছে। এই পুরনো উলের কম্বলের কি দরকার ছিল? একবার দেখো তো লোকেলে কি কি এনেছে। আমার অন্য বান্ধবীরা আসছে, যদি তারা তোমাকে দেখে ফেলে। তুমি চলো, তাড়াতাড়ি ওই স্টোর রুমে চলো। মাহিরা রাইমা এবং তার ছেলেকে একটি ছোট স্টোর রুমে টেনে নিয়ে গেল। এবার শোনো, তোমরা দুজন এখান থেকে একেবারেই বাইরে বেরোবে না। তাওকে বলবে না যে তোমরা আমার বোন, বুঝেছো? যেই পার্টি শেষ হবে আর সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে, তোমরা পিছনের দরজা দিয়ে চুপচাপ বেরিয়ে যাবে। এই বলে মাহিরা ফিরে গেল। এদিকে রাইমা মেঝেতে বসে কাঁদতে লাগলো। বাবা, তোমার বাবা ঠিকই বলছিলেন, আমার এখানে নিমন্ত্রণ ছাড়া আসা উচিত হয়নি। হে উপরওয়ালা, আমার আজ খুব বড় ভুল হয়ে গেল। মা, মাসি এমন করলো কেন? সে কি আমাদের তার মেয়েকে দেখতেও দেবে না? কিছুক্ষণ পর মাহিরার দুজন ধনী প্রতিবেশী ভুল করে স্টোর রুমের কাছে এলেন। তুমি কে? আর এখানে মাহিরার ঘরে কেন বসে আছো? আমরা তো তোমাকে পার্টিতে দেখিনি। হ্যাঁ, তুমি এখানে একা কেন? কি করছো তুমি? আমি মাহিরার বোন। কি? তুমি মাহিরার বোন? তোমার অবস্থা দেখে তো মনে হয় না। দুই মহিলা জোরে জোরে রাইমাকে দেখে হাসতে লাগলো। তাদের আওয়াজ শুনে মাহিরা দৌড়ে এলো। মাহিরা, এই মহিলা বলছে যে সে তোমার বোন, আর সে এতক্ষণ ভেতরে বসেছিল কেন? কে বললো এই আমার বোন? আরে না না, এ তো আমার বাড়িতে পরিষ্কারের কাজ করতে আসে। একে রেখেছি মাত্র কিছুদিন হলো। এ তো সত্যি নিজেকে আমার বোন বলতে শুরু করেছে। মাহিরার কথা শুনে রাইমার চোখে জল এলো। ও, তাহলে এই ব্যাপার। এই কাজের লোক হয়েও তোমার বোন বলছে? সাহস তো দেখো। চলো মাহিরা, আমরা যাই। তোমার এত সাহস কি করে হলো? আমি বারণ করেছিলাম না? আমি জানি তুমি ইচ্ছে করে এমন করেছো যাতে আমার অপমান হয়। তুমি আমার বোন না, তুমি আমার শত্রু। মাহিরা, আমাকে ক্ষমা করে দে। ওরা হঠাৎ করে এসে প্রশ্ন করতে শুরু করলো। আমি ঘাবড়ে গেলাম আর ভুল করে মুখ থেকে বেরিয়ে গেল। আমি ইচ্ছে করে কিছু করিনি। মিথ্যে বলছো তুমি। তুমি সব ইচ্ছে করে করেছো। তুমি আমার মেয়ের এত বিশেষ দিন ছিল, সব নষ্ট করে দিলে। এবার এখান থেকে চলে যাও, আর তোমার মুখ আমাকে আর কখনো দেখাবে না। কিছুক্ষণ পর মাহিরার রাজবাড়ির দরজায় আবার কড়াঘাতের শব্দ হলো। মাহিরা দরজা খুলতে গিয়ে দেখল বাইরে একজন বয়স্ক ভিক্ষু দাঁড়িয়ে আছেন। বেটি, আমি অনেক দূর থেকে আসছি। কি তুমি আমাকে এক ফোঁটা জল দিতে পারো? আমার খুব পিপাসা পেয়েছে। আরে, বের হও এখান থেকে। ভিক্ষা চাইতে চলে আসে, অন্য কারোর দরজায় যাও। মাহিরা তাকে তাড়িয়ে দিল। ভিক্ষু হাঁটতে হাঁটতে গ্রামের কাছে পৌঁছলেন। সামনে থেকে রাইমা তার ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। বেটি, আমায় সাহায্য করো। আমার খুব পিপাসা পেয়েছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, নিশ্চয়। আমার বাড়ি এখান থেকে একটু দূরে, কিন্তু কাছেই একটি কুয়ো আছে। আমি সেখান থেকে ঠান্ডা জল নিয়ে আসছি। আপনি এই গাছের নিচে বসুন। রাইমা ছেলেকে বলল। অমন, তুমি বাড়িতে যাও, আমি বাবাকে জল খাইয়ে আসছি। রাইমা জল নিয়ে এলো। নিন বাবা, জল পান করুন। বেটি, তুমি আজ শুধু আমাকে জল দাওনি, তুমি আমার জীবন বাঁচিয়েছ। উপরওয়ালা তোমাকে সর্বদা সুখী রাখুন। এটা তো আমার কর্তব্য ছিল বাবা। আপনি খুব দুর্বল লাগছেন। কোথা থেকে এসেছেন? আপনি আমার বাড়িতে চলুন, আমি আপনার জন্য কিছু সাধারণ খাবার বানিয়ে দেব। বেটি, আমি দূর থেকে এসেছি। তুমি জল পান করালে এটাই আমার জন্য অনেক বড় উপকার। আমি এবার চলি। না বাবা, আপনাকে এভাবে যেতে দিতে পারি না। আপনি আমার বাবার মতো।
আপনি খুব ক্লান্ত, চলুন আমার বাড়ি, কিছু খেয়ে নিন, আপনি একটু শক্তি পাবেন। ঠিক আছে বেটি, যদি তুমি এত করে বলছো তবে চলো। রাইমা তাকে নিজের ছোট কুঁড়ে ঘরে নিয়ে এলো এবং সাধারণ ডাল রুটি বানিয়ে আনলো। বাবা, মাফ করবেন, আমার কাছে এই সাধারণ খাবারই আছে, দয়া করে গ্রহণ করুন। বেটি, এটা সাধারণ খাবার নয়, এতে প্রেম এবং স্নেহের স্বাদ আছে। তোমার হাতে সত্যিই আশীর্বাদ আছে। তুমি এত মনমরা কেন? আর তোমার চোখে জল কেন? তোমার কি হয়েছে? বাবা, আমার ভুল হয়েছে, আমার সেখানে নিমন্ত্রণ ছাড়া যাওয়া উচিত হয়নি। বেটি, তুমি দুঃখ করো না, উপরওয়ালা সব দেখেন। যারা মন থেকে ভালো হয় তাদের জীবনে কখনো না কখনো আলো অবশ্যই আসে। বেটি, তুমি আজ অনেক সাহায্য করেছ। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই, তবে এই কাপড়ের পুটলিটা রাখো, এতে 3টি অলৌকিক ফল আছে। যখন তোমার স্বামী আসবেন তখন তোমরা 3 জন এটিকে আমার আশীর্বাদ মনে করে খেয়ে নিও। এবার আমি চলি বেটি, উপরওয়ালা তোমাকে সর্বদা সুখী রাখুন। রাইমা শ্রদ্ধার সাথে তাকে প্রণাম করল। কিছুক্ষণ পর সালমান বাড়ি ফিরল। তুমি খুব ভালো কাজ করেছো রাইমা, এটাই আসল ধর্ম। বাবা বলেছিলেন যে আপনি আসলে আমরা 3 জন মিলে এই ফলগুলো খাবো। তারা ফল খেল এবং তাদের কুঁড়ে ঘর একটি প্রাসাদে পরিণত হলো। হে উপরওয়ালা, এসব কি হলো? এই সবই কি সেই বাবার ফলের অলৌকিক ক্ষমতা? তুমি ঠিক বলছো রাইমা, তিনি সাধারণ মানুষ ছিলেন না। কিছুদিনের মধ্যেই মাহিরার বাড়ির অবস্থা খারাপ হতে শুরু করলো। মালকিন, আমি আর কাজে আসতে পারবো না, আমার ছেলের বিদেশে চাকরি হয়েছে। এভাবে কি করে? তুমি কাজ ছেড়ে যেতে পারো না? আমি একা এত বড় বাড়ি আর বাচ্চাকে কিভাবে সামলাবো? মাহিরা ঘরের কাজ করে ক্লান্ত হয়ে পড়ল। হে উপরওয়ালা, আমি কি করি? আমার রাইমাকে ডাকা উচিত, তাকে টাকা দিয়ে আমি সব কাজ করিয়ে নিতে পারি। পরের দিন সকালে মাহিরা রাইমাকে খুঁজতে শ্যামপুর গ্রামে পৌঁছল। কিন্তু সেখানে তার পুরনো কুঁড়ে ঘরের জায়গায় একটি বিশাল প্রাসাদ দাঁড়িয়েছিল। আরে, এটা কিভাবে সম্ভব? এই এত বড় সুন্দর বাড়িটা কার? মাহিরা দ্রুত ভেতরে গেল। আরে রাইমা, তুই এখানে কি করছিস? এই এত বড় সুন্দর বাড়িটা কার? আরে মাহিরা, আমার বোন, এসো ভেতরে এসো, এই বাড়িটা আমারই। কি? এটা কিভাবে সম্ভব? তুই মিথ্যে বলছিস, তোর তো ছোট কুঁড়ে ঘর ছিল। আমি সত্যি বলছি মাহিরা, যেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে সেদিন রাস্তায় আমার সাথে এক বয়স্ক ভিক্ষুর দেখা হয়েছিল। আমি তাকে জল পান করাই এবং খাবার খাওয়াই। তিনি আমাকে আশীর্বাদ স্বরূপ 3টি ফল দেন। যখন আমরা সেই ফলগুলো খেলাম তখনই সব পরিবর্তন হয়ে গেল। কি? একজন ভিক্ষুককে জল দেবার ফলে এইসব পাওয়া গেল? তুই মজা করছিস না? না মাহিরা, এটা সত্যি, তিনি কোনো সাধারণ ভিক্ষু ছিলেন না। তুই আমার হক কেড়ে নিয়েছিস রাইমা। ওই ভিক্ষুক প্রথমে আমার বাড়িতে এসেছিল। যদি আমি তাকে জল দিতাম তবে এই প্রাসাদ আর ধন সম্পদ সব আমার হতো। এটা সব আমার অধিকার। না না মাহিরা, আমি কারোর অধিকার কেড়ে নিইনি। আমি শুধু একজন তৃষ্ণার্থ মানুষের সাহায্য করেছিলাম। মিথ্যে। আমি যাচ্ছি সেই ভিক্ষুককে খুঁজতে। মাহিরা ভিক্ষুকে খুঁজতে গিয়ে এক গুরুদেবের কাছে পৌঁছল। বেটি, তোমার বোন তার ভালো কাজের ফল পেয়েছে। সে তোমার অধিকার কেড়ে নেয়নি। তুমি তো আগে থেকেই ধনী, তোমার কিসের অভাব?
আপনি মুখ বন্ধ করুন, ওটা সব আমার অধিকার ছিল। আমি এখানে সেই ভিক্ষুকের ঠিকানা জানতে এসেছি, রাইমার প্রশংসা শুনতে আসিনি। আমার কাছে অনেক টাকা আছে, আমি অন্য কোথাও গিয়ে তাকে খুঁজে নেব। গুরুদেবকে অপমান করতে শুরু করলো মাহিরা। মূর্খ নারী, তুমি তোমার অহংকারে লোভে অন্ধ হয়ে গেছো। তোমার এত সাহস যে তুমি আমায় অপমান করো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। গুরুদেবের চোখে ক্রোধ ফুটে উঠল। গুরুদেব যেই অভিশাপ দিতে যাচ্ছিলেন তখনই রাইমা ছুটে সেখানে এলো। বাবা, ওকে অভিশাপ দেবেন না। এটি আমার বোন, এর একটি ছোট বাচ্চা আছে। যদি এর কিছু হয় তবে ওর বাচ্চার কি হবে? দয়া করে ওকে ক্ষমা করে দিন। বেটি, তোমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই। তোমার মুখ দেখে আমি একে ক্ষমা করে দিচ্ছি। এই দেখে মাহিরা স্তম্ভিত হয়ে গেল। আমাকে মাফ করে দে বোন, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি সবসময় তোকে ছোট দেখিয়েছি, কিন্তু তুই আমার জীবন বাঁচালি। কোনো ব্যাপার না আমার বোন, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য যথেষ্ট। দুই বোন ভালোবাসার সাথে একে অপরকে আলিঙ্গন করল। মাহিরা বাড়িতে পৌঁছে ক্ষমা চাইল। দিদি, জামাইবাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার সব ভুলের জন্য মন থেকে লজ্জিত। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি মাহিরা। এখন আমরা সবাই সুখে শান্তিতে একসাথে থাকব। হ্যাঁ দিদি, এবার আমরা নতুন করে শুরু করব। আমার কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, আমি সব মিটিয়ে দেব। দুই বোনের হৃদয়ে আবার সত্যিকারের ভালোবাসা ফিরে এলো। তারা বুঝল যে সম্পদ নয়, ভালো মনই আসল সম্পদ, এবং ওপরওয়ালা সব সময় ভালো কাজের ফল দেন।